যুবতীকে নিয়ে সাধুবাবা যখন নিজের কুঠুরিতে ঢুকল তখন কেউ তাদের দেখতে পায়নি। সুন্দরী লাসময়ীকে ঘরে ঢুকিয়ে সাধুবাবা দরজা ভেজিয়ে দিল। লুমিজিয়ানার নাম তোমরা সকলে শুনেছ। আমরা যেখানে বসে আছি সেখান থেকে গ্রামটা বেশি দূরে নয়। তোমরা বোধহয় জান যে ওখানে একটা মঠ আছে। মঠটা এককালে বেশ বড় ছিল। অনেক মঠবাসী, যাজক, পাদ্রী এরা সব বাস করত। বর্তমানে মঠটির দৈন্যৎসা চলছে। সে যাজ্ঞে এই মঠে এক যুবক মঠবাসী থাকত। কিন্তু সে যে কি উদ্দেশ্যে যাজক হবার বাসনায় এই মঠে আড্ডা গেড়েছিল তা সেই জানে, কারণ মঠের ধর্মীয় নিয়মকানুন মেনে চললেও ধর্মের প্রতি তার নিষ্ঠা বা আগ্রহ ছিল না। তার শরীরে যৌবনের তাপ ছিল প্রবল। চেষ্টা করে সে রিপু দমন করতে পারত না। যে সময়ের কথা বলছি সে সময়ে মঠের আশেপাশে কোদো বাড়ি ছিল না। মঠটা বেশ নির্জন জায়গাতেই ছিল। একদিন দুপুরে নিদাঘতাপে ক্লান্ত হয়ে সকলেই যখন ঘুমে অচেতন, সেই সময় আমাদের সেই মঠবাসী কিন্তু জেগে আছে। তার চোখে ঘুম নেই। বাইরে মৃদু মন্দ বাতাস বইছিল। গাছের পাতা দোল খাচ্ছিল। ঘরের ভেতর গরম, বাতাসের কিছু অভাব। তাই সে মঠের বাইরে বেরিয়ে এসে গাছের ছায়ে ছায়ে পায়চারি করতে লাগল। চিত্ত অস্থির। এমন সময় তার নজরে পড়ল রূপবতী ও অতীব সুন্দরী একটি নারী। বোধহয় স্থানীয় কোনো কিষাণ কন্যা। শাকপাতা আহরণ করছে। মঠবাসী যুবকের চোখ চকচক করতে লাগল, হৃদয়ের স্পন্দন দ্রুত হল, প্রাণমন চঞ্চল হল। আহা, ওই যুবতীকে যদি একবার কাছে পেতে পারি। সে যুবতীটির কাছে এগিয়ে গিয়ে তার সঙ্গে আলাপ করল। আহা সুন্দরী, এই রোদে তোমার কত না কষ্ট হচ্ছে। রোদে আর একটু পড়লে তো আসতে পারতে। সুন্দরী বলল, তখন অন্য মেয়েরা এসে যে ভালো শাকগুলো তুলে নিয়ে যায়। তাছাড়া ঘরে ঘুম আসছিল না, কি আর করি, ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়লুম। তা বেশ করেছ সুন্দরী। ভাগ্যিস এসেছিলে, তাই তো তোমার মতো সুন্দরীকে দেখতে পেলাম। এত রূপ তুমি কোথায় পেলে? তোমার চোখ, তোমার নাক, সবই অতুলনীয়। যুবতী ফিক করে হেসে ফেল। তারপর কপট ক্রোধ প্রকাশ করে বলল, মুখ আর হাত ছাড়া আমার সারা দেহটাই তো ঢাকা, তবে তুমি কি করে বুঝলে আমার দেহ কেমন? যুবক বলল, মুখ দেখলেই সব বোঝা যায়। মুখ তো তোমাদের আয়না। তা বেশ তো, আমার সঙ্গে আমার ঘরে চলো না, যাচাই করে দেখব যা বললুম তা সঠিক কিনা। বাইরে বড় রোদ। আমার ঘরে একটু ছায়ে বসবে। যুবতীও বোধহয় জ্বালায় দগ্ধ হচ্ছিল। যুবকটিও বেশ স্বাস্থ্যবান ও সুপুরুষ। সে রাজি হয়ে যুবকের অনুসরণ করল। মঠের সকলেই তখন ঘুমে আচ্ছন্ন। বারান্দায় বা প্রাঙ্গণে কেউ নেই। যুবতীকে নিয়ে সাধুবাবা যখন নিজের কুঠুরিতে ঢুকল তখন কেউ তাদের দেখতে পায়নি। সুন্দরী লাসময়ীকে ঘরে ঢুকিয়ে সাধুবাবা দরজা ভেজিয়ে দিল। সে হাতে পাকা ফল পেয়ে এতই উন্মত্ত যে দরজার খিল বা জানালার ছিটকিনি বন্ধ করতে ভুলে গেল। অচিরে দুজনে রতিরঙ্গে মেতে উঠল। মেতে তো উঠবেই। একজন ঘি, অপরজন তাগুন। দুজনেরই যৌবনের জোয়ার, কেউ কাউকে পরাজিত করতে পারছে না। কখনো দ্রুত নিঃশ্বাস পতনের শব্দ, ঘর্মাক্ত দেহের শব্দ, অথবা খিলখিল হাসি। এদিকে মঠাধ্যক্ষের ঘুম ভেঙে গেছে। তিনি শয্যা ত্যাগ করে মুখে চোখে জল দিয়ে ঘুমের জড়তা দূর করবার জন্যে বারান্দায় পায়চারি করতে লাগলেন। পায়চারি করতে করতে সেই মঠবাসীর কুটিরের সামনে আসতেই ভেতরে নারীকণ্ঠের আওয়াজ শুনে চুপ করে দাঁড়িয়ে পড়লেন। রাত্রের অন্ধকারে এমন দু একটা ঘটনা আগে ঘটেছে, কিন্তু দিনে দুপুরে? এদের সাহস তো খুব। সমুচিত শাস্তি দিতে হবে। মঠাধ্যক্ষ প্রথমে ভাবলেন দরজাটা সহসা খুলে দেন, কিন্তু হয়তো তিনি মিথুন মূর্তি দেখবেন। সে দৃশ্য তিনি কি করে সহ্য করবেন? তাই তিনি নিজের ঘরে ফিরে গিয়ে দরজাটির উপর নজর রাখলেন, যুবক সাধু বেরোলেই তাকে ধরবেন। ওদিকে যুবক যুবতী এত মত্ত যে ওরা কিছু সন্দেহ করেনি। তাছাড়া এমন অবস্থায় নরনারী এতদূর উত্তেজিত থাকে যে পারিপার্শ্বিক কোনো অবস্থায় তাদের বিচলিত করতে পারে না। মঠাধ্যক্ষ যে সব জেনে ফেলেছেন তা তারা সন্দেহ করতে পারেনি। কিছুক্ষণ অপেক্ষা করবার পর মঠাধ্যক্ষ দেখলেন ওরা এখনও দরজা খুলছে না। তখন তিনি ঘরের বাইরে এসে প্রায় ওদের দরজার সামনে অপেক্ষা করতে লাগলেন। এদিকে যুবক যুবতী উভয়েই তৃপ্তি লাভ করে বিশ্রাম নিল। যুবতী এবার ঘরে ফিরতে চায়। দেরি তো হয়েই গেছে, আর দেরি হলে পিতামাতা তার খোঁজ করবে। সে বস্তু সংযত করে কেশগুচ্ছ বিন্যস্ত করে মুখ মুছে বাইরে বেরোবার জন্য প্রস্তুত। তখন যুবক বলল, দাঁড়াও, বাইরেটা একবার দেখে নিতে দাও। দরজা তো ভেজানি ছিল, কিন্তু দরজায় একটা ফুটো ছিল। যুবক সাধু সেই ফুটো দিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করল। সর্বনাশ!
অল্প দূরে মঠাধ্যক্ষ তারই কুঠুরির দিকে দৃষ্টি নিক্ষেপ করে অপেক্ষা করছেন। এখন কি হবে? মঠাধ্যক্ষ নিশ্চয়ই সব জানতে পেরেছেন। মঠের ভেতরে কোনো মেয়েকে আনাই তো অন্যায়, তারপর সে মেয়েটিকে নিয়ে যা করেছে সে অপরাধের তো কোনো ক্ষমা নেই। তাকে কঠোর সাজা পেতেই হবে। সে যে ভয় পেয়েছে তা মেয়েটিকে জানতেই দিল না। যুবক ভীষণ চতুর। মনে মনে একটা কর্মপথ ঠিক করে নিল। মঠাধ্যক্ষকে জব্দ করতে হবে। সে মেয়েটিকে বলল, তুমি চুপচাপ আমার খাটিয়ায় শুয়ে থাক। আমি বাইরে বেরিয়ে একটু দেখে আসি তোমাকে কি করে লুকিয়ে বাইরে বার করে দেওয়া যায়। ইতিমধ্যে মঠাধ্যক্ষ তার অফিস ঘরে ফিরে গেছেন। যুবক সাধু ঘর থেকে বেরিয়ে দরজায় তালা লাগিয়ে নিয়মানুযায়ী চাবিটি মঠাধ্যক্ষের ঘরে জমা দিতে গেল। এমন ভাব দেখাল সে যেন কিছুই করেনি, কিছুই জানে না। ঘরের চাবি মঠাধ্যক্ষের হাতে দিয়ে বলল, ফাদার, আজ সকালে আমি আমার নির্ধারিত ওজন অনুযায়ী জ্বালানি কাঠ সংগ্রহ করতে পারিনি। চাবি রইল। আমি কাঠ আনতে যাচ্ছি। মিথ্যা কথা বলবার সময় তার চোখের একটি পাতাও পড়ল না। মঠাধ্যক্ষ ভাবলেন তিনি যে যুবক সাধুর কুকীর্তি জেনে ফেলেছেন তা সে জানে না। কোনো মেয়েকেও তার ঘর থেকে বেরোতে দেখা যায়নি। মেয়েটা তাহলে তার ঘরেই আছে। ছোকরা বেরিয়ে যাক, তারপর দেখি কি করা যায়। মঠাধ্যক্ষ ভাবলেন সকল সাধুবাবাকে ডেকে তাদের সামনে দরজা খুলবেন, নাকি ছুরিটাকে জিজ্ঞাসা করবেন, তুই এখানে কি করে এলি আর কি করেছিস। তারপর ভাবলেন ছুরিটা হয়তো সাধারণ গেরস্থ বা চাষার ঘরের মেয়ে নয়, হয়তো কোনো উচ্চ বংশের মেয়ে, তাহলে তো বেচারির লাঞ্ছনা, অবজ্ঞা ও অপমানের শেষ থাকবে না। সে বড় খারাপ কাজ হবে, তার চেয়ে একা ওর ঘরে ঢুকে আগে সবকিছু জেনে নেওয়া ভালো। মনস্থির করে মঠাধ্যক্ষ ঘরের তালা খুলে চুপি চুপি ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। ঘরের ভেতর গরম, তাই যুবতী তার সমস্ত পোশাক ছেড়ে যৎসামান্য অপবাস দিয়ে নিজেকে আবৃত করে রেখেছিল। সহসা অপরিচিত মঠাধ্যক্ষকে ঘরের ভেতর প্রবেশ করতে ও দরজা বন্ধ করে দিতে দেখে স্বল্পবাস যুবতী ভীষণ ভয় পেল। সে কাঁপতে লাগল, গাল বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল। এদিকে এমন একটি নজরধরা সুপুষ্ট সুন্দরী যুবতীকে দেখে মঠাধ্যক্ষ মশাইয়ের অবস্থা কাহিল। তিনি যুবতীর ক্রন্দন গ্রাহ্য করলেন না। নিজেই মদনানন্দে এতদূর পুলকিত হয়ে উঠলেন যে তার যুবক শিষ্য সুন্দরীকে দেখে এতদূর গভীরে যায়নি। তিনি মনে মনে বলতে লাগলেন, সুযোগ যখন পাওয়াই গেছে তখন তার সদ্ব্যবহার করতে ক্ষতি কি? সামনে এমন পাকা ফল দেখে সেটিকে গাছ থেকে পেড়ে খেতে ক্ষতি কি? হুডিটাকে দেখতে বেশ ভালোই, একেবারে যাকে বলে ছাপাছাপি। কেউ তো জানেও না মেয়েটা এখানে রয়েছে। আমি যদি আমার ভিতরের আগুন শান্ত করবার জন্য মেয়েটাকে রাজি করাতে পারি তাতে ক্ষতি কি? আর আমি তা করবই না কেন? কেউ তো জানতেও পারবে না। একটা পাপ যদি গোপন করা যায় তার অর্ধেক ভাগ ক্ষমার যোগ্য বলে লিখিত আছে। মঠাধ্যক্ষ নিজেকে আর সামলে রাখতে পারছে না। পুরুষ হলে যে সব লক্ষণ দেহে পরিস্ফুট হয় তার সবই তখন প্রকাশিত। এমন সুযোগ কি আর পাওয়া যাবে? মূর্খরাই এমন সুযোগ নষ্ট করে। স্বয়ং ঈশ্বরই এমন সুযোগ জুটিয়ে দিয়েছেন। মনস্থির করে সাধুমশাই তার পূর্ব সংকল্প ভুলে গিয়ে মেয়েটিকে সান্ত্বনা দিতে লাগলেন। বললেন, কেঁদ না, তোমার কোনো ভয় নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। এসো না, আমরা দুজনে নিভৃতে কিছু প্রেমালাপ করি। মেয়েটি কান্না ভুলে ফিক করে হেসে ফেল। সেও তো আর লোহা বা পাথরের তৈরি নয়। মাখনের মতো তার দেহ, অল্প তাপে নরম হয়। মন্দ কি? একটু মজা করাই যাক না। না হয় মানুষটার একটু বয়সই হয়েছে। মঠাধ্যক্ষ নিজেকে আর সামলাতে পারলেন না। আহা, মেয়েটি কি কোমল! সে কি তার দেহবার সহ্য করতে পারবে? বেচারি যদি আঘাত পায়। তিনি তাকে ওপর তুলে নিলেন। মেয়েটি কৌতুক অনুভব করল। এইরকম বিপরীতভাবেই উবুজে বেশ কিছুক্ষণ ধরে মেতে রইল। যুবক সাধু কিন্তু বারান্দায় এক জায়গায় লুকিয়েছিল। সে কাঠ কুড়োতে বনে যায়নি। মিথ্যা কথা বলেছিল। সাধুবাবাকে হাতে নাতে ধরবার জন্যে সুযোগের অপেক্ষায় ছিল। যখন সে দেখল সাধুবাবা তার ঘরে ঢুকে দরজা বন্ধ করল এবং বেরিয়ে আসছে না, তখন সে বুঝল একটা কাণ্ড ঘটছে। কি কাণ্ড ঘটছে তা অনুমান করা তার পক্ষে কঠিন হল না। সে যা ভেবেছিল তাই ঘটছে। যুবক সাধু বারান্দায় তার গুপ্তস্থান থেকে বেরিয়ে নিজের ঘরের দরজার সামনে এসে শব্দ না করে দরজা একটু ঠেলে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। জানালা ছোট একটা ফুটো ছিল। ফুটো একটা চোখ রেখে যা দেখল তাতে সে শিউরে উঠল। এতদূর সে আশা করেনি। যুবক সাধু দরজায় ঘা দিল না বা মঠাধীশকে ডাকাডাকিও করল না। সে তার ঘরের সামনে থেকে অন্যত্র চলে গেল।
সাধুবাবাও কাজ শেষ করে নিজে পরিষ্কার হয়ে নিজের অফিস ঘরে ফিরে এলো। এতক্ষণে নিশ্চয়ই ছোকরা কাঠ কুড়িয়ে বন থেকে ফিরে এসেছে অনুমান করে মঠাধ্যক্ষ যুবককে ডেকে পাঠালেন, ছোকরাকে কড়া কথা শুনিয়ে দিতে হবে। তারপর তাকে কিছুদিন বন্দি ঘরে আটকে রাখা হবে, আর সে সুযোগে মঠাধ্যক্ষমশাই নিজে যুবকসাধুর ঘরে মেয়েটিকে আনিয়ে মজা লুটবেন। যুবককে ডেকে এনে তো মঠাধ্যক্ষমশাই বকুনি আরম্ভ করল। যুবক চুপ করে সব শুনতে লাগল। সে যেন কিছু জানে না। মঠাধ্যক্ষ যখন তাকে শাস্তির কথা বলতে যাবে তখন যুবক সহসা মুখর হয়ে বলল, প্রভু, আমি এই মঠে বেশিদিন আসিনি। সেন্ট বেনেডিক্ট ঘোষিত পবিত্র নীতিগুলি সম্বন্ধে আমি এখনও ওয়াকিবহাল হইনি এবং কিছুমাত্র আগে পর্যন্ত আমার জানা ছিল না যে সাধু বেনেডিক্ট ঘোষিত পবিত্র নীতিগুলি আয়ত্ত করতে হলে এমন অকাজ করতে হয়। কিন্তু আপনি এইমাত্র যে দৃষ্টান্ত স্থাপন করে দেখালেন তা কি আমিও অনুসরণ করব, নাকি আপনি আমাকে এমন লালসা থেকে বিরত হতে নিষেধ করবেন এবং আমি যদি ইতিমধ্যে কোনো অন্যায় করে থাকি তা ক্ষমা করবেন? যুবকের কথা শুনে মঠাধ্যক্ষের চোখ তো কপালে উঠল। তিনি তো সবই বুঝতে পারলেন। যুবক তো সবই জানতে পেরেছে। যুবকও যে পাপ করেছে তিনিও সেই পাপই করেছেন। অস্বীকার করবার উপায় নেই, তাহলে সবই প্রকাশ হয়ে পড়বে। অতএব যা করেছেন তা চেপে যেতেই হবে। তিনি যুবককে ক্ষমা করলেন। এক সময়ে যুবতীকে লুকিয়ে মঠ থেকে গোপনে বার করে দেওয়াও হল। কিন্তু মজা হল কি যে এরপর থেকে শুরু শিষ্য দুজনেই পালা করে যুবতীকে, দে বাবা, আমাকে পেট ভরে খেতে দে। তোর বাবা আমাকে কখনো ইচ্ছেমতো দেয়নি। আমার কথা শুনে আমার ছেলে তার নিজ হাতে ধরে আমাকে খাইয়ে দিতে লাগলো আর কইল, দিচ্ছি মা, আজ থেকে সব সময় তুমি পেট ভরে খেতে পারবে, আর কোনো সমস্যা হবে না মা। আমি সজীবের কথা শুনে শান্তি পেলাম, আর কইলাম, বাবা, সব সময় এমন করেই আমার সেবা করিস। আমি আর কিছু চাই না তোর কাছ থেকে। সজীব আমাকে কইল, মা, আমি সব সময় তোমার কাছে থেকে তোমার সাথে কাজ করব। দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না। আমি সজীবের কথা শুনে কইলাম, নে বাবা, আবার শুরু কর। আমার কথা শেষ হতেই আমার ছেলে আমাকে আবার শুরু করল। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? বরাবরের মতো আজও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলব আমার নিজের আপনার ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদেরও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর বেশি কথা না বলে চলো গল্পে ফিরে যাই। আমি মেহেরুন নেছা। আমার বয়স ৩৮ বছর। আমি ডিভোর্সি। আমার স্বামীর নাম মজিদ। আমাদের একটি সন্তান আছে। আমার ছেলের নাম সজীব। আমার ছেলের বয়স ১৮। আমার স্বামী কোনো কিছুই করে না, সবসময় বাড়িতে থাকতেন তিনি। আমি আগে জানতাম না যে মজিদ আসলে এমন। তবে বিয়ের পর ১ বছর যেতেই আমি মজিদের সমস্ত কিছু জানতে পারি। আর বন্ধুদের সাথে জুয়ায় বসে সব সর্বশান্ত হয়ে যায়। আর আমাদের সংসারে অভাব দেখা দেয়। আমি আমার ছেলে নীরবের মুখে ২ মুঠো ভাত তুলে দেওয়ার জন্য লোকের বাড়িতে গিয়ে কাজ করতে শুরু করি। আমার ছেলে সজীবের ভবিষ্যতে নিয়ে ভাবা তো অনেক দূরের বিষয়। আমার কাছে অসম্ভব মনে হচ্ছিল। আমি লোকের বাড়িতে কাজ করে যে টাকা পেতাম আমার স্বামী আমার থেকে এসে সেই টাকা নিয়ে যেত। আমি অনেক ধৈর্য ধরেছি, তবে তাতে কোনো লাভ হলো না। আমি বেশ ভালোই বুঝতে পারছি যে আমার এই সংসার ত্যাগ করতে হবে। তা না হলে আমি নিজেকে আর নিজের সন্তানকে বাঁচাতে পারব না। আমি এরপর নিজের জীবনের কঠিন সিদ্ধান্ত নিলাম। আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম। আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে আমার ছেলে সজীবকে নিয়ে চলে আসলাম অনেক দূরে। আমার ছেলেকে আমি আমার নিজের মতো করে মানুষ করতে লাগলাম। আমি আমার ছেলেকে কলেজে ভর্তি করে দিয়ে লোকের বাড়িতে বাড়িতে কাজ করে কোনোমতে দুবেলা আহার জোগাড় করতে থাকি। আমার এই টাকা দিয়ে হয়তো আমাদের মা ছেলের ভালোমতো চলা হয় না, তবে যতটুকু হয় তাতে আমি সন্তুষ্ট। আর এই চিন্তা মাথায় আসে না যে আমার স্বামী এসে আমার থেকে টাকা নিয়ে যাবে। আমি সেই দুশ্চিন্তা থেকে বেঁচে গেছি। আমি এখন শান্তিতে ঘুমাতে পারি। আমার ছেলে একটু একটু করে বড় হয়ে যাওয়ার পর আমার কোনো চিন্তা থাকবে না। আমি আমার ছেলেকে আমার মতো করে মানুষ করতে লাগলাম। তবে অভাবের কারণে আমার ছেলেকে বেশি দূর পড়াশোনা করাতে পারিনি। সে আমাদের এখানকার ছেলেদের সাথে আড্ডা দেয়। আমি একা সারাদিন বাহিরে কাজ করে বাড়ি ফিরি। আমি নিজেও জানি না আমার ছেলে আমার দুঃখ কষ্ট এত কাছ থেকে দেখার পরেও কেন সে এমনটা করে। তবে কি আমার ছেলে আমার মতো হবে না? সে কি আমার কষ্ট বুঝবে না?
আমি আপন মনের কথাগুলো ভাবলাম, তারপরও লোকের বাড়িতে কাজ করতে চলে গেলাম। রাতের দিকে আমি বাড়িতে ফিরে এসে সবার আগে স্নান করে নিলাম। আমি স্নান করে নিজের ঘরের কাজ গোছাতে লাগলাম। আমার ছেলে কিছু সময় পর বাড়িতে ফিরে আমাকে জিজ্ঞেস করল, মা তুমি কখন এসেছ? আমি কইলাম, এই তো একটু আগে। সজীব কইল, ও আচ্ছা, খাবার থাকলে খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি আর সজীবকে কিছু কইলাম না। সজীব সব সময় এমন করে খাবার চায়, তাই এসব শুনে শুনে আমার অভ্যাস হয়ে গেছে। আমি রান্না বসিয়ে দিয়ে ঘর গুছিয়ে নিলাম। আমি ঘর গুছিয়ে সজীবকে খাবার টেবিলে না দেখে চলে গেলাম। শোবার রুমের সামনে আসতেই যেটা দেখতে পেলাম, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম সজীব আমার যাওয়া জামা কাপড়গুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি সজীবকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহলী কণ্ঠে সজীবকে জিজ্ঞেস করলাম, সজীব কি করছিস তুই? খাবার খেতে আসছিস না যে? আমার কণ্ঠস্বর কানে পেতেই সজীব কেঁপে ওঠে। আমার দিকে তাকিয়ে কইল, এই তো তোমার জামা কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছি। সজীবের মুখ থেকে এই কথা শোনার পর আমি ভীষণ রকম অবাক হয়ে গেলাম। কারণ সজীব কখনো আমার জামাকাপড় তো দূরের কথা, সে নিজের জামাকাপড় ভাঁজ করতে দেখিনি কখনো। আমি অবাক হয়ে কইলাম, তুই ঠিক আছিস তো? সজীব কইল, আমি একদম ঠিক আছি মা। আজ থেকে আমি তোমার ভালো ছেলে হয়ে যাব। আর হ্যাঁ, আগামীকাল থেকে তোমার আর কোথাও কাজে যেতে হবে না, আমি সব দিক সামলে নেব। আমি সজীবের কথাগুলো শুনে খুশি হব নাকি চিন্তা করব কিছুই ঠিক বুঝতে পারলাম না। আমি সজীবের হাত থেকে কাপ রেখে দিয়ে সজীবকে কইলাম, সজীব বাবা তুই আমার সাথে একটু বসে কথা বল। আমি তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। সজীব আমাকে কইল, আচ্ছা ঠিক আছে, তুমি খাবার খেতে চলো, তোমাকে সব বলছি। আমি সজীবের কথা মতো চলে আসি খাবার টেবিলে। সজীব ও আমার সাথে এসেছে। সজীব আমার পাশে বসে আমাকে কইল, মা আমি অনেক সময় এদিক ওদিকে দিয়েছি, কোনো লাভ হয়নি। তোমাকে লোকের বাড়িতে কাজে যেতে দেখলে আমার খুব কষ্ট হয়। আমি একটা কাপড়ের দোকান দেওয়ার জন্য সবকিছু রেডি করছি। 2-3 দিন পর থেকে আমি সেখানেই থাকব। ওখান থেকে মোটামুটি ভালো পরিমাণে টাকা আসবে। ওই টাকা দিয়ে আমাদের মা ছেলের দিন কেটে যাবে। আমি সজীবকে কইলাম, বাবা তুই নিজের ব্যবসা শুরু করার জন্য পুঁজি কোথা থেকে পেয়েছিস? সজীব আমার প্রশ্নের জবাবে কইল, মা পুঁজি আমার এক বন্ধুর বাবার থেকে ধার হিসেবে নিয়েছি। একটু একটু করে ব্যবসার লাভের টাকা দিয়ে ওনার ঋণ পরিশোধ করে দিব। আমি আমার ছেলের গলায় প্রতিটা কথা শোনার পর কি বলবো তাকে, সেই ভাষা যে হারিয়ে ফেলেছি। আমি কখনো চিন্তাও করতে পারিনি আমার সজীব এমন আর আমার দায়িত্ব নেবে। আমি ভীষণ খুশি হয়ে সজীবকে কইলাম, সজীব আমি জানি বিধাতা তোকে সফলতা দেবে, কিন্তু এখন যদি আমি বাড়িতে বসে থাকি তবে আমার ভাল লাগবে না। আমি আরও কয়েকটা মাস লোকের বাড়িতে কাজ করে কিছু টাকা জোগাড় করি, এতে করে তোর সাহায্য হবে ঋণ পরিশোধ করতে। আমার কথা শেষ হতেই আমাকে যা কইল তা শোনার পর আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমাকে কইল, মা তোমার কোথাও যেতে হবে না, তোমার ছেলে তোমাকে আর কোথাও মাথা নিচু করতে দেবে না, আমি আছি, আমি সব সামলে নেব। আমি সজীবের কথায় অনেক খুশি হলাম। প্রতিটা বাবা মা তো তাদের সন্তানের সফলতা দেখতে চায়, আমিও ঠিক তাই চাই। রাতের দিকে আমি আর সজীব খাবার খাওয়া শেষ করে ঘুমোতে চলে গেলাম। আমি আজ অনেক খুশি, এই কারণে আমার ঘুম আসছে না চোখের পাতায়। যদিও আমি ঘুমাতে চেষ্টা করছি, তবু আমার চোখে ঘুম আসছে না। আমি বিছানা থেকে উঠে পড়ি। আমি বিছানা থেকে উঠে পড়তে আমার কানে ভেসে আসলো সজীবের কণ্ঠস্বর। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ সজীব হঠাৎ কার সাথে বিব্রত করে কথা বলছে। আমি বিষয়টা বোঝার জন্য নিজের ঘর থেকে উঠে চলে গেলাম সজীবের ঘরের সামনে। আমি সজীবের ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখতে পেলাম সজীবের ঘরের দরজাটা আলগা করে লাগানো আছে। আমি আলতো করে ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। দরজা খুলে যেতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম সজীব হাতের কাজ করছে আর বিটবিট করছে। আমি এমন দৃশ্য দেখার পর অবাক হয়ে গেলাম। আমি ভেবেছি আমার ছেলে হয়তো ঘুমাচ্ছে, কিন্তু না, আমার ছেলে এখন কাজ করছে। আমি আমার ছেলেকে হাতের কাজ করতে দেখে নিজের জল আটকাতে পারলাম না। আমার সেই পুরনো দিনের অতীত মনে পড়ে গেল। আমি ভাবতে লাগলাম, এখন কি আমি নীরবের সাথে গিয়ে তার কাজে তাকে সাহায্য করব, নাকি তাকে ডাক দিয়ে ঘুমাতে বলবো? এমন করে কাজ করলে তো আমার সজীব অসুস্থ হয়ে পড়বে।
আমি মনে মনে খুশি হতে লাগলাম। আজ এই সুযোগ আমাকে কাজে লাগাতে হবে। আমি আপন মনে এসব চিন্তা করার পর ঘরে প্রবেশ করলাম। আমি সজীবের ঘরে প্রবেশ করে সজীবের পাশে গিয়ে বসে আলতো করে সজীবের কান ধরে মুচকি হেসে কইলাম, এই ফাজিল ছেলে, তুই না ঘুমিয়ে যাবে বললে এখন কি করছিস? সকালে দোকানে যেতে হবে না নাকি? আমার কণ্ঠস্বর শুনে সজীব ঘাবড়ে গিয়ে কইল, শরীমা আসলে আমি একটু। সজীব সম্পূর্ণ কথাটা বলার আগে আমি সজীবকে কইলাম, সজীব আমি জানি সব, তোকে বলতে হবে না। আমি যদি তোকে না বুঝতে পারি তবে কে বুঝবে রে বাবা? আমি জানি তোর এখন বয়সটা বসন্তকাল, তাই তোর এখন এসব চাইবে। তোদের কাছে এখন কোনো কিছুই অসম্ভব লাগে না। তবে সজীব নিজের যত্ন নিতে হবে তো। এত চাপ মাথায় থাকলে তুমি অসুস্থ হয়ে যাবি বাবা। আমার কথা শেষ হতেই সজীব আমাকে কইল, মা আমি তো কাজের চাপ নিচ্ছি, তুমিও তো সেইম কাজের চাপ নাও। সারাদিন লোকের বাড়িতে কাজ করে এসে আবার রাতে নিজের কাজ করতে তোমার বুঝি কষ্ট হতো না? মা আমি সব দেখি, তুমি যে রাতে প্রতিদিন কাজ করো। কি করব বল, তোর বাবা নেই, আমাকে তো শান্ত রাখতে হবে। আমি সজীবকে কইলাম, আমার তো কষ্ট হয়, তাই বলে কি আমি তোকে কষ্ট করতে দিব নাকি? আমি কখনো আমার ছেলেকে কষ্ট করতে দিব না। আমি নিজে কষ্ট করব। সজীব কইল, তবে মা এসো আমরা একসাথে কাজ করি। আমাদের মা ছেলের সংসার থেকে সমস্ত অভাব চলে যাক, আমরা সুখে শান্তিতে থাকি। আমার ছেলে সজীবের কথা শোনার পর যদিও আমার মন চাইছে তার কথায় সম্মতি দিতে, তবে কেন যেন আমার ভয় করছে। আমি সজীবকে কইলাম, না সজীব, এটা হয় না, তুই কোথায় আর আমি কোথায়? আমার কষ্ট হোক, তাছাড়া আমি বাঁচবি বা আর কতদিন? তোর এখন নতুন জীবন, তুই অল্প বয়সী মেয়ে বিয়ে করবি। তুই ঘুমা সজীব, আমি কাজ করে গিয়ে। সজীব আমার হাত ধরে আমাকে কইল, না মা আমি তোমাকে যেতে দিব না। তুমি কি চাও না আমরা মা ছেলে খুশি থাকি, সুখে থাকি? সবসময় এটা তুমি চাও না মা? আমি সজীবকে কইলাম, চাই। সজীব কইল, তবে আমাকে তোমার সেবা করতে দাও। আমরা মা ছেলে মিলে এই যুদ্ধে একসাথে লড়াই করব। আমার বাবা জীবনে যা করতে পারেনি আমি তা করব। মা তুমি শুধু আমার পাশে থেকো। আমি আর পারলাম না সজীবকে বারণ করতে, কারণ সজীবের মাথায় এখন যে ভূত চেপেছে তা এমনি এমনি যাবে না। আমি কইলাম, ঠিক আছে সজীব, তবে আমার একটা শর্ত আছে। সজীব কইল, কি শর্ত মা? আমি কইলাম, তুই আমাকে বিয়ে করতে হবে। এটা পাপ কাজ বাবা, বিয়ে না করলে করতে দেব না। ঠিক আছে মা, কালই আমরা বিয়ে করে নেব, কিন্তু আমাকে এখন কাজ করে দিতে হবে। আমি মনে মনে ভাবলাম, কাল তো বিয়ে করবে, তাহলে এখন কাজ করি তবে শান্ত হবে। তাছাড়া প্রতিটা মা বাবার মতো আমিও চাই আমার ছেলে 10 জনের মতো একজন হয়ে উঠুক। তাই আমি আর বারণ করলাম না। আমি নীরবের সাথে কাজ করতে লাগলাম। সজীব আর আমি অনেক সময় নিয়ে সব কাজ করে নিয়ে অতঃপর সজীব আমার দিকে আমার খাবার এগিয়ে দিল। আমি সজীবকে কইলাম, সজীব বাবা আমাকে পেট ভরে খেতে দে। তোর বাবা কখনো আমাকে পেট ভরে খেতে দেয়নি। আমার কথা শুনে আমার ছেলে সজীব আমাকে তার নিজ হাতে ধরে খাইয়ে দিতে লাগল। আর কইল, দিচ্ছি মা, আজ থেকে সব সময় তুমি পেট ভরে খেতে পারবে। আর কোনো সমস্যা হবে না মা। আমি সজীবের কথা শুনে শান্তি পেলাম আর কইলাম, খোকা সবসময় এমন করে আমার সেবা করিস। আমি আর কিছু চাই না তোর থেকে। সজীব আমাকে কইল, মা আমি সবসময় তোমার কাছ থেকে তোমার সাথে কাজ করব। দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না। আমি নীরবে কথা শুনে কইলাম, নে বাবা আবার শুরু কর। আমার কথা শেষ হতেই আমার ছেলে আমাকে নিয়ে চলে গেল আমার ঘরে। অতঃপর আরও একটু সময় কাজ করে নিয়ে আমরা মা ছেলে ঘুমাতে চলে গেলাম। সকালবেলা সজীব চলে গেল নিজের দোকান সামলাতে, কাপড়ের দোকান দেখতে। আমি ও আমার ছেলের সাথে দোকানে গেলাম। পরের দিন আমরা বিয়ের জন্য কেনাকাটা করলাম। বাসায় এসে গোসল করে নতুন জামাকাপড় পরে মন্দিরে গেলাম। সেখানে গিয়ে আমরা বিয়ে করে আসলাম। আমার আর আনন্দের সীমা রইল না। আমি মুচকি মুচকি হাসতেছি। সজীব কইল, কি হয়েছে মা, হাসছো কেন? বিয়ে করে কেমন লাগলো? আমি কইলাম, এই দুষ্ট আমাকে আর মা বলবে না। এখন থেকে আমাকে নাম ধরে ডাকবি। আমি এখন তোর বউ। বাসায় ঢুকে আমি নীরবে পায়ে ধরে প্রণাম করলাম আর এক গ্লাস দুধ নিয়ে সজীবকে দিলাম। খুশিতে আমার ভিতর ফেটে যাচ্ছে, কারণ নতুন স্বামী পেলাম। এরপর আমাদের কাজ শুরু হলো। বন্ধুরা, রাত জেগে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে থাকি, তাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
এমন করে আমি রোজ আমার ছেলের সাথে কাজ করতে থাকি। আমাদের মা ছেলের সংসার এখন আরো বড়। আমাদের এখন সুখের থাকার দিন। এমন ছেলে সবার ঘরে হয় না। আমার পাশে যেমন করেছিল এমন করে যদি তার বাবা থাকত, তবে হয়তো আমাদের কখনো অভাবের মাঝে ডুবে থাকতে হতো না। সত্যি আমি আমার ছেলেকে নিয়ে অনেক খুশি আছি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের জোনাকি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম রশ্মি, বয়স 18 বছর। আমি গত 2 বছর ধরে এই বাড়িতে কাজ করছি। এই বাড়িতে আমার মালকিন আর তার ছেলে আকাশ ছাড়া কেউ থাকে না। কিন্তু 2 মাস আগে আমার মালকিন মারা গেছেন। মালকিন খুব অসুস্থ ছিলেন, আর তাই আমাকে তার সেবা করার জন্য এখানে ডাকা হয়েছিল। মালকিনের মৃত্যুর পর আমি ভাবতে শুরু করলাম, আকাশ হয়তো আমাকে চাকরি থেকে বের করে দেবে। কিন্তু আকাশ বলল, তুমি মায়ের মৃত্যুর পরও এখানে কাজ করতে পারো। আমি খুব খুশি হলাম, কারণ আকাশকে আমার খুব ভালো লাগত। তবে আমি এখনও বুঝতে পারছিলাম না আকাশের মনের ভেতরে আসলে কি চলছে। আমি সবসময় লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। যখন আমাদের চোখাচোখি হতো, তখনও বুঝতে পারতাম না তার মনে আমার প্রতি কোনো অনুভূতি আছে কিনা। আমি সারাদিন এই বাড়িতে থাকতাম, একটি ছোট ঘরে ঘুমাতাম। মালকিনের মৃত্যুর পর আমি আকাশের কাছাকাছি থাকার চেষ্টা করতাম। আমি তখন তরুণী হয়ে উঠেছিলাম, আর আকাশ ছিল আমার সামনে একমাত্র পুরুষ। সে খুব সুন্দর ছিল। তাকে দেখলে আমার মনের ভেতর কিছু একটা জাগ্রত হতো। আমি যখনই সুযোগ পেতাম তাকে খুশি করার চেষ্টা করতাম, কিন্তু সে কেন যেন আমার থেকে দূরে থাকত। কথা বলতো, কিন্তু যখনই আমি তাকে ছুতাম সে আমাকে সরিয়ে দিত। আমি তার মন জয় করতে চেয়েছিলাম, তাই তার জন্য বিভিন্ন রকম খাবার রান্না করতাম। কিন্তু বুঝতে পারছিলাম না আমার মধ্যে কোথায় ঘাটতি ছিল, যা তাকে আমার থেকে দূরে রেখেছিল। একদিন খুব বৃষ্টি হচ্ছিল। আকাশ বাইরে কাজ করতে যেতে পারেনি, সারাদিন বাড়িতেই ছিল। রাতে আমি তাকে বললাম, আকাশ, আমি খুব ভয় পাচ্ছি। যদি তোমার অসুবিধা না হয় আমি তোমার ঘরে ঘুমাতে পারি কি? আকাশ বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলাম সে হয়তো আমাকেও ঘরে রাখতে চায়, কিন্তু বলতে পারছে না। আমি চিন্তিত হয়ে পড়লাম, সে হয়তো আমাকে দূরে সরিয়ে দেবে। আমি ছিলাম দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু দেখতে খুব সুন্দর ছিলাম। আমার এই সৌন্দর্য আমার জীবনের বোঝা হয়ে উঠেছিল, কারণ আমি যখনই নিজের শরীর দেখতাম আমার মনের মধ্যে কিছু একটা করার ইচ্ছা জাগত। আমি স্কুলেও যাইনি, তাই আমার জীবন নিয়ে কি করতে চাই তা বুঝতেও পারছিলাম না। আমার মাও এই কাজ করতেন, কিন্তু এখন আর করতে পারেন না। বাড়ির আর্থিক অবস্থার কারণে মা আমাকে তার জায়গায় কাজ করতে পাঠিয়েছেন। এখানে থাকার জায়গা, খাবার আর 15,000 টাকা মজুরি পেতাম। আমি বাড়ির সব কাজ করতাম, মাঝে মাঝে মা বাবার সাথে দেখা করতে যেতাম, কিন্তু খুব একাকী লাগত। আমি এমন একজনকে চাইছিলাম যে আমাকে ভালোবাসবে। আমার বয়সের কারণেই হয়তো এমন লাগছিল। আকাশ আমার সবচেয়ে কাছের মানুষ ছিল, তাই তাকে বলেছিলাম, আমি তোমার ঘরে ঘুমাতে চাই। মনে মনে তাকে নিজের করে নিতে চেয়েছিলাম। আকাশ কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, তুমি আমার ঘরে ঘুমাতে পারো। আমি আকাশের ঘরে ঢুকে ভাবছিলাম কোথায় শোবো। আকাশের পাশে বসলাম। সে বলল, তুমি বিছানায় শুতে পারো, কিন্তু একটু দূরে থেকো, অথবা চাইলে মেঝেতেও শুতে পারো। আমি সরাসরি বিছানায় শুয়ে পড়লাম। বাইরে খুব ঠান্ডা ছিল। আকাশ কম্বল মুড়িয়ে একপাশে শুয়েছিল। আমি অপেক্ষা করছিলাম সে কিছু করবে কিনা, কিন্তু সে নড়ল না। আমি তার হাত ধরে বললাম, আমার খুব ঠান্ডা লাগছে। সে কিছুক্ষণ চুপ করেছিল। তারপর আমি তার উপর চড়ে বসলাম। তার চোখ বড় বড় হয়ে গেল, হৃৎপিণ্ড দ্রুত বেজে উঠল। আমি বললাম, আমি আর একা থাকতে পারছি না। আমি তাকে চুমু খেতে শুরু করলাম। সে ভয় পেয়ে যাচ্ছিল। তারপর আমি তার শার্টের বোতাম খুলতে লাগলাম। হঠাৎ তার সারা শরীর দেখেই চমকে উঠলাম। আমার হাত পা কাঁপতে লাগল। আমি ভাবতেও পারিনি এমন কিছু দেখব। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়াতে লাগলাম। পাগলের মতো দৌড়াচ্ছিলাম। চোখের সামনে সবসময় সেই দৃশ্য ভাসছিল। যখন বাড়ি পৌঁছালাম মা দরজা খুলল। আমাকে দেখে অবাক হয়ে গেল। বাবাও এসে বলল, কি হলো মা, এমন অবস্থায় কেন এলে? মার আগে বলল, একটা তরুণী মেয়েকে কাজ করতে পাঠাতে মানা করেছিলাম, দেখো এখন কি হলো। আমি দ্রুত নিজের জামা ঠিক করতে লাগলাম। আমার বুকে সবকিছু দৃশ্যমান ছিল। আমার চুল এলোমেলো হয়ে গিয়েছিল। কেউ আমাকে এমন অবস্থায় দেখলে ভাবত আমার সাথে কিছু খারাপ ঘটেছে। আমার বাবাও জিজ্ঞাসা করলেন কি হয়েছে, কিন্তু আমি কিছু বলতে পারিনি। নিজেকে সামলে রাতের দিকে ভাবতে বসেছিলাম এবং স্মৃতির পাতা উল্টাচ্ছিলাম। যখন আমি 16 বছরের ছিলাম তখন মা আমাকে এই বাড়িতে কাজের জন্য নিয়ে এসেছিলেন, কারণ গৃহকর্ত্রী খুব অসুস্থ ছিলেন। সেই সময় আকাশ প্রায় 20 বছরের ছিল। সেখানে একসময় খাওয়ারও ব্যবস্থা ছিল, যেখানে আকাশ তার কাজ শেষ করে বাড়ি ফিরত।
এবং তারপর সে পানির ট্যাঙ্কে চলে যেত এবং ঘণ্টার পর ঘণ্টা সেখানেই থাক। সেই ট্যাঙ্ক থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসত। যখন আমি তার কাছে যেতাম তখন মনে হতো না যে সে মাদক গ্রহণ করেছে। সে বেশ স্বাভাবিক লাগত, কিন্তু তার মুখটা খুবই চিন্তিত দেখাত। আমি তার ওপর নজর রাখতাম কারণ তাকে আমি খুব পছন্দ করতাম। আমি তার কাছে যেতাম এবং সেখানে দাঁড়িয়ে দেখতাম আকাশ কি করছে, শার্ট খুলে কি করছে। আমি তার শরীর দেখছিলাম এবং দেখতে দেখতে তার কাছে চলে গিয়েছিলাম এবং তাকে স্পর্শ করেছিলাম। সে আমাকে দেখল এবং বলল, তুমি এখানে কি করছ? তোমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। তারপর সে তাড়াতাড়ি তার শার্ট পরে ফেলল যাতে আমি তার শরীর না দেখতে পারি। তারপর সে আমার দিকে ফিরে বলল, তুমি এখানে কি করছ? কেন আমাকে স্পর্শ করেছ? সে রাগান্বিত হয়ে বলছিল, কিন্তু আমি তার চোখে প্রেম দেখতে পাচ্ছিলাম। তারপর আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে চুম্বন করলাম। আমি বললাম, আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই তোমাকে দেখতে এসেছি। সে আমার আকস্মিক চুম্বনে ভয় পেয়েছিল এবং বলল, এটা সব কি? তারপর সে আমার হাত ধরল। তখন তার নিঃশ্বাস খুব দ্রুত চলছিল। সে আমার হাত ধরল এবং আমাকে বাইরে টেনে নিয়ে গেল। তারপর সে বলল, রশ্মি, কখনো এই ট্যাঙ্কে আসার সাহস করো না। এরপর সে আমাকে ট্যাঙ্ক থেকে বের করে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি সেখানে দাঁড়িয়ে থেকে দেখছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি ঘটছে। যখন আকাশ বাইরে এল তখন সে বড় বড় চোখে আমাকে দেখছিল। আমি তার চোখে অপরাধবোধ দেখতে পাচ্ছিলাম। সে আমাকে তার কাছে ডেকে বলল, দেখো, এটা ঠিক নয়, তুমি আমার থেকে দূরে থাকো। এরপর থেকে আকাশ যখনই আমার দিকে তাকাত মনে হতো সে আমার প্রেমে পড়েছে, কিন্তু কেন জানি না সে আমার কাছে আসতে পারছিল না। আমি তার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে কাছে আসতে দিত না। আকাশ আমাকে নিজে থেকে দূরে থাকতে বলত, কিন্তু বলা হয়, যখন কিছু করতে মানা করা হয় তখন আমরা সেই কাজটাই করতে বেশি ইচ্ছুক হই। আমিও সেই কাজটাই করছিলাম। যখনই সুযোগ পেতাম আমি ২০ মিনিটে গিয়ে দীপ্তির লাইট জ্বালাতাম কিনা দেখতাম। এ ব্যাপারে সে খুব রেগে যেত। একদিন সাহস করে যখন তাকে জিজ্ঞাসা করলাম, তুমি ট্যাঙ্কে কি কর? তখন সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে ট্যাঙ্কের দরজা বন্ধ করে দিল। কিন্তু আজ যখন আমি তাকে কাপড় ছাড়াই দেখলাম তখন আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। আজ আমি আকাশের খুব কাছে ছিলাম। সম্ভবত সে ট্যাঙ্কে সময় কাটানোর জন্যই এমন করছিল। তাই যখন আমি তার শার্ট খুললাম তখন তাকে দেখে আমি কেঁপে উঠলাম এবং তৎক্ষণাৎ বাড়িতে চলে এলাম। এসব শুনে আমার মা বাবা কেঁদে উঠলেন। তখন তাদের এবং নিজেদের সামলানোর জন্য আমি বললাম, মা, আকাশ কিছু ভুল করেনি। আমার তো তোমাদের মিস করছিল। সকাল থেকে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আমি বিরক্ত হয়ে এখানে চলে এসেছি। আমার কথা শুনে মা আমার দিকে তাকালেন। তারপর আমি বললাম, না, আমার থাকার জন্য আলাদা একটা ঘর আছে। আমি সেখানেই ঘুমাচ্ছিলাম। তখনই খারাপ একটা স্বপ্ন দেখে তোমাদের কাছে চলে এলাম। আকাশ খুব ভালো ছেলে। সে কখনোই আমাকে খারাপ চোখে দেখে না। আমার কথা শুনে মা বাবা শান্ত হলেন, কিন্তু আমি তাদের সত্যি কথা বলিনি, কারণ আমার সত্যি বলার সাহস ছিল না। এজন্যই তারা আমাকে পরদিন আবার কাজে পাঠালেন। আকাশ বাড়িতেই ছিল, হয়তো আমার আসার অপেক্ষা করছিল, কিন্তু আমি তার সাথে কথা না বলে বাড়ির কাজ করতে লাগলাম। আকাশ আমার চারপাশে ঘুরছিল। সে ভেবেছিল আমি তাকে একটা প্রশ্ন করব, কিন্তু আমি তাকে কিছু জিজ্ঞাসা করিনি, কারণ আমি তাকে ঘৃণা করতে শুরু করেছিলাম। সন্ধ্যা পর্যন্ত সে আমার পেছনে পেছনে ঘুরছিল। কাজ শেষ হওয়ার পর হঠাৎ সে আমার হাত ধরল এবং বলল, এবার চুপচাপ বসো, আমি তোমাকে সব বলব। তাকে দেখে আবার আমার মনে প্রেম জেগে উঠ, কিন্তু তখন আমার মন ভেঙে গিয়েছিল। আকাশ বলতে শুরু কর। সে আমাকে বলল, যখন আমি ১৫ বছরের ছিলাম তখন খারাপ লোকদের সাথে মেলামেশা শুরু করেছিলাম। বন্ধুদের সাথে খারাপ জায়গায় যেতাম এবং সেখানে মহিলাদের সাথে রাত কাটাতাম। আমার বাবা ছিলেন না, শুধু মা ছিলেন এবং তিনিও খুব অসুস্থ থাকতেন। তাই আমাকে কেউ আটকানোর ছিল না, আমাকে রাগ করার কেউ ছিল না। তারুণ্যের উন্মাদনায় আমি বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করলাম। আমার ক্লাসে একটা মেয়ে ছিল, সে খুব সুন্দর ও ফর্সা। আমি এবং আমার বন্ধুরা তাকে পেতে চাইতাম, এবং একদিন আমরা সুযোগ পেলাম। আমরা তাকে অপহরণ করলাম। একটি কুঁড়েঘরে আমরা সবাই মিলে তার সাথে খারাপ কাজ করলাম। সে আমাদের সামনে হাতজোড় করে অনেক কেঁদেছিল। সে বলেছিল, আমাকে ছেড়ে দাও, কিন্তু আমরা তার ওপর কোনো দয়া দেখাইনি। আমরা তার একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম, তুমি কাউকে কিছু বললে আমরা এই ভিডিও ভাইরাল করে দেব। মেয়েটি কাঁদছিল এবং আমাকে অভিশাপ দিচ্ছিল, ভগবান তোমাকে এমন শাস্তি দেবে যে তুমি কল্পনাও করতে পারবে না। আমরা মেয়েটির কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু যখন আমি বাড়ি এলাম তখন আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হল। আমি একটা কাপড় ভিজিয়ে পিঠে রাখলাম। জানতাম না আমার পেটে এত জ্বালা কেন হচ্ছে। কিছুক্ষণ পর আমার পেটে আগুন লেগেছে মনে হল। আমি ডাক্তার কাছে গেলাম, কিন্তু আমার ব্যথা খুব বেড়ে গেল। ডাক্তার আমাকে ওষুধ দিল। যখন তুমি এখানে কাজ করতে এলে আমি তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলাম, কিন্তু জানতাম তুমি আমার পেটের এই দাগ দেখলে প্রতিটি মেয়ের মতো তুমিও ভয় পাবে, আর গত রাতে তাই হয়েছিল।
আমি নিজেও আমার পেটের এই বড় দাগ দেখে ভয়ে পাই। এমনকি ডাক্তারও বুঝতে পারছে না এটা কি হচ্ছে। এজন্যই আমি ট্যাঙ্কে যাই আমার পেটের বড় বড় ঘা ঠিক করতে। এখন সেগুলো কমে আসছে। যে তান্ত্রিক বাবার কাছ থেকে আমি টোটকা করাচ্ছি তিনি বলেছেন আমাকে পুরোপুরি সুস্থ হতে আরও 4 মাস লাগবে। এই 4 মাস পর্যন্ত আমাকে মেয়েদের স্পর্শ থেকে দূরে থাকতে হবে। আকাশের কথা শুনে আমি বিস্মিত হলাম। আকাশ বুঝতে পেরেছিল যে সে জীবনে অনেক খারাপ কাজ করেছে। তারপর আকাশ বলতে লাগল, আমারও সেই মেয়েটির কথা খুব মনে পড়ে যে আমাকে অভিশাপ দিয়েছিল। আমি তার কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু সে এখন এই শহর ছেড়ে চলে গেছে। এরপর আমি আকাশের বাড়ি থেকে ফিরে মায়ের কাছে এলাম। 4 মাস ধরে আমার আকাশের সাথে কোনো দেখা হয়নি। 4 মাস পর আকাশ পুরোপুরি সুস্থ হয়ে গেল। আমি এই সময় আকাশকে অনেক সাহায্য করেছিলাম। 4 মাস পর যখন আকাশের সাথে দেখা করতে তার বাড়ি গেলাম, দরজা খোলা ছিল, তাই সোজা ভেতরে ঢুকে পড়লাম। তারপর আকাশকে ডেকে উঠলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তারপর আমি তাড়াতাড়ি আকাশের ঘরে চলে গেলাম। তখন আকাশ কাপড় ছাড়াই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। তখন আমি তাকে নগ্ন দেখে হেসে ফেললাম। তারপর সে পেছন ফিরে আমার দিকে তাকাল। এখন আমি তার সামনে। লজ্জা পাচ্ছিলাম, তাই আমি পিঠ তার দিকে করে দাঁড়িয়ে রইলাম। তারপর আকাশ একটি তোয়ালে জড়িয়ে আমার কাছে এসে আমাকে পিছন থেকে ধরে কাঁধে চুমু দিতে লাগ। আমি একদম শান্ত, নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলাম। সে আমাকে এদিক ওদিক স্পর্শ করতে লাগ। আকাশ আমার সামনে এসে আমার ঠোঁটে চুম্বন করতে শুরু কর। তখন আমার ভেতরেও কিছু একটা জেগে উঠতে লাগল, এবং আমিও তাকে চুম্বন করতে লাগলাম। হঠাৎ করেই আকাশ আমার কুর্তি টানতে শুরু কর। তখন আমি পিছিয়ে গেলাম এবং বললাম, আকাশ, এটা ঠিক নয়, দয়া করে থামো। আকাশ বলল, রশ্মি, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। এত বলেই সে ধীরে ধীরে আবার কুর্তি সরাতে লাগ। তখন আমি বললাম, আকাশ, প্লিজ থামো, বিয়ের পর সব করো। আকাশ রাগান্বিত হয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে গেল। তবে আমিও চাচ্ছিলাম আকাশ আমার সাথে সব করুক, কিন্তু সরাসরি বলতে পারছিলাম না। তখন আকাশ আবার আমাকে তার বাহুডোরে আবদ্ধ করল এবং আমার সব কাপড় খুলে ফেল। তারপর সে আমাকে সোফায় বসিয়ে তার কোলে তুলে নিল এবং প্রেম করতে শুরু কর। আমিও তাকে পুরোপুরি সঙ্গ দিচ্ছিলাম। প্রায় 2 ঘণ্টা পরে, যখন আমরা দুজনেই বাস্তবতায় ফিরলাম, তখন আমি সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছিলাম। সময়ও অনেক হয়ে গিয়েছিল এবং আমাকে বাড়ি ফিরতে হতো। তাই তাড়াতাড়ি কাপড় পরে বাড়ির দিকে রওনা হলাম। পরদিন সকালে আকাশ আমার মা বাবার কাছে এল এবং আমাকে বিয়ে করার প্রস্তাব দিল। সে বলল, আমি জীবনে যেসব ভুল করেছি তা সংশোধন করতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। সে বলল, রশ্মি, তোমার সাথে আমার জীবন আরও ভালো হয়ে উঠবে এবং আমি তোমার সাথে সুখী জীবন কাটাব। আকাশ আমার মা বাবার কাছ থেকে আমার হাত চাইল এবং তারা খুব খুশি হয়ে আমার হাত আকাশের হাতে তুলে দিল। এখন আকাশ পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল এবং মেয়েদের সম্মান করতে শিখেছিল। বিয়ের পর আমি আমার মা বাবাকে নিয়ে আকাশের বাড়ি চলে এলাম। আমাদের জীবনও ভালো হয়ে উঠল এবং আমরা সবাই খুব সুখী জীবন যাপন করছিলাম। তাহলে বন্ধুরা, যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।